শেখ হাসিনার নামে বেশ কয়েকটি মামলা হয়েছে এবং আরো মামলা হবে। এবং এই শেখ হাসিনা এই 15 বছর ধরে যে অত্যাচার করেছে ভাই, মানে এত কষ্ট লাগে একটা অত্যাচারের কাহিনী শুনলে। এই যে কোটা আন্দোলনে যেই প্রায় হাজার খানেকের উপরে লোক মারা গেল, এটাই কিন্তু তার একমাত্র অপরাধ না। আমি ওদিন শুনলাম যে কনক সভার একটা অনুষ্ঠানে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তিনি বলেছেন যে এই সুরেন্দ্র কুমার সিনহাকেও কিন্তু ডিজিএফআই দিয়ে জোর করে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এবং এই শেখ হাসিনা যত গুম খুন গুলো করতো সব কিন্তু ডিজিএফআই দিয়েই করতো। এবং ডিজিএফআই এবং শেখ হাসিনার ভিতরে কিন্তু আর কেউ ছিল না। শেখ হাসিনা সরাসরি ডিজিএফআই কে বলতো যে অমুককে এই করতে হবে, অমুককে সেই করতে হবে, এবং সেইভাবেই কিন্তু এই যে আমান আজমি বলেন, ব্যারিস্টার আরমান বলেন, তারপরে অন্য যারা আছে, তারপরে শেখ মোহাম্মদ সেলিম, তারপরে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সহ যারা আছে, ইলিয়াস আলী সহ সবাইকে কিন্তু এই ডিজিএফআই দিয়ে, এই র্যাব দিয়ে হাসিনা নিজে ফোন করে গুম করিয়েছে। এটা একদম দিবালোকের মতো সত্য। তো মানে খুবই কষ্ট লাগে যে একজন মহিলা, সে এত বড় স্যাডিস্ট যে সে মুখে হাসে, মুখে বারে বারে বলে যে আমার পরিবারকে শেষ হয়ে গেল, আমি স্বজন হারানোর বেদনা বুঝি। কিন্তু সেই মহিলা কিভাবে একের পর এক খুন করে এবং ক্ষমতা থাকার জন্য কমপক্ষে সেই 9 সাল থেকে সেই 24 সাল পর্যন্ত প্রায় আপনার 10,000 লোককে সে মেরেছে। আমি আয়না ঘরের আরেকজন ভুক্তভোগীর কথা শোনাই আপনাদেরকে, মানে খুব কষ্ট লাগে জানেন এগুলো পড়তে। এক ভুক্তভোগীর বিবরণে গোপন বন্দিশালায় 94 দিন, প্রথম আলো থেকে খবর আর কি। এক ভুক্তভোগীর বিবরণে গোপন বন্দিশালায় 94 দিন। তিনি লিখেছেন যে উত্তর দক্ষিণে 6 কদম আর পূর্ব পশ্চিমে 4 কদম, মানে এদিকে 6 কদম আর এদিকে 4 কদম। তো এই হলো একটা রুম। এই রুমের ছাদটা অনেক উঁচুতে, সেখানে সারাক্ষণ জ্বলে একটা বাতি কিন্তু বন্ধ হয় না, এটা 24 আওয়ার্স জ্বলে। এবং ছোট একটা খাটে বিছানা পাতা, সিঙ্গেল খাট, পাশেই প্রস্রাব করার জন্য প্লাস্টিকের 2টা পাত্র রাখা, আর দেওয়ালে খোদাই করে নানা লেখা। মানে এর আগেও তো অনেকে রাখা হয়েছে, তারা অনেক কিছু লিখছে। কেউ লিখেছে পরিবারের ফোন নম্বর, কেউ লিখেছে খোঁজ জানানোর আকুতি, কেউ আবার দাগ দিয়ে হিসাব করতেছে কয়দিন তারা এখানে বন্দী ছিল। মানে ওয়ালে দাগ, কত রকমের লেখা। মানে এখানে যে কত লোক বন্দী ছিল, কত লোক এখানে মারা গেছে ভাই কেউ জানে না। কয়জন লোক বের হয়েছে, বেশিরভাগ লোকেরই কিন্তু আয়নাঘর থেকে মেরে ফেলা হয়েছে ভাই। এমন একটি ঘরে 94 দিন কাটানোর কথা জানিয়েছেন সাবেক সেনা সদস্য মোহাম্মদ মুকুল হোসেন। তিনি বলেন যে কেন তাকে তুলে নেওয়া হয়েছিল, কেন তাকে রাখা হয়েছিল এমন ঘরে, তা আজও তিনি জানেন না। সরকার পরিবর্তনের পর ন্যায় বিচার পাওয়ার আশায় তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো সবার সামনে তুলে ধরতে তিনি এসেছিলেন প্রথম আলোয়। 13ই আগস্ট কথা হয় মুকুল হোসেনের সঙ্গে, বেশ কিছু কাগজপত্রও নিয়ে এসেছেন তিনি। এতে দেখা যায় যে স্বামীকে ফিরে পেতে 2019 সালের 5ই মার্চ ডিবি কার্যালয় এবং 10ই মার্চ জাতীয় মানবাধিকার কমিশন এবং পুলিশের মহাপরিদর্শক বরাবর আবেদন করেছিলেন মুকুলের স্ত্রী জেসমিন আরা। এই বিষয়ে ডিবি পরিচয়ে সাবেক সেনা সদস্যকে তুলে নেওয়ার অভিযোগ শিরোনামে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশিত হয় 2019 সালের 10ই মার্চ। ওই বছরের 18ই মার্চ র্যাবের সদর দপ্তরেও কিন্তু আবেদন করেন এই জেসমিন। তো নিখোঁজের 3 মাস পর থানায় দিল র্যাব শিরোনামে কিন্তু প্রথম আলোয় আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয় ওই বছরেরই 15ই মে। তাহলে 10ই মার্চ তাকে গুম করে আর 15ই মে তাকে ছেড়ে দেয়। তো কারাগার থেকে মুক্ত হওয়ার পর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন মুকুল। তার উপর নির্মম নির্যাতন এবং নিপীড়নের বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয় ওই ডায়েরিতে উল্লেখিত বিবরণ এবং মুকুল হোসেনের উপর ঘটে যাওয়া ঘটনার আদ্যপান্ত কিন্তু উঠে এসেছে। 2003 সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর কর্পোরাল পদে থাকা অবস্থায় 2017 সালে স্বেচ্ছায় অবসর নেন মুকুল। স্ত্রী এবং 2 সন্তান নিয়ে থাকতেন আশুলিয়ায়। ভারতে বেড়াতে যাওয়ার ভিসা নিয়ে পরামর্শ করতে 2019 সালের 3রা ফেব্রুয়ারি কলাবাগানে যান এক বন্ধুর বাসায়। বন্ধু আশিস বিশ্বাসের ওই বাসা মূলত ছাত্রদের মেস। রাত 10:30 থেকে 11টার দিকে 4 থেকে 5 জন লোক এসে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় মুকুলকে। হাতকড়া লাগিয়ে মাথায় কালো কাপড় মুড়িয়ে চোখ বেঁধে 6 তলা থেকে নিচে নামানো হয় তাকে। এরপর একটি মাইক্রোবাসে তুলে বেদম মারধর করা হয়। মাথায়, মুখে, চোখে একটার পর একটা ঘুষি মারতে থাকে অনবরত। গাড়ি চলতে শুরু করার 30 থেকে 40 মিনিট পর থামে। গাড়ি থেকে নামিয়ে 3 থেকে 5 কদম পার করে একটি কক্ষের মধ্যে নিয়ে বসানো হয় মুকুলকে। মুকুলের বর্ণনায় কক্ষটিতে অ্যারোসল এবং এয়ার ফ্রেশনারের গন্ধ ছিল। চোখ শক্ত করে বাঁধা। 10 থেকে 15 মিনিট পর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসেন এবং কি করেন, কয়টা মোবাইলে কার কার ছবি, ভাই বোন কি করে,
মানি ব্যাগের ব্যাংকে 3টা ব্যাংকের কার্ড কেন, কোন ব্যাংকের হিসাবে কত টাকা, এমন নানা প্রশ্ন করতে থাকেন ওই কর্মকর্তা। প্রশ্নের মধ্যেই লোহা জাতীয় শক্ত কিছু দিয়ে 2 পায়ের উরুর উপর ক্রমাগত আঘাত করতে থাকে কেউ একজন। মুকুল প্রথম আলোকে বলেন যে সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি, কোনো মিথ্যা কথা বলিনি। প্রায় 30 মিনিট পর থামে সেই নির্যাতন এবং জিজ্ঞাসাবাদ শেষে 2 জন 2 পাশ থেকে ধরে আরেক কক্ষে নিয়ে চোখের বাঁধন খুলে দেন। সব পোশাক খুলে নিয়ে একটা লুঙ্গি এবং লাল রঙের একটা সোয়েটার পরতে দেওয়া হয়। নিজে নিজে তখন আর আসলে পোশাক পরার মতো অবস্থায় তার ছিল না, তার শক্তি নাই, এত মারা মারছে, তখন একজন তাকে পোশাক পরাইয়া দেন। তো যেই কক্ষটিতে রাখা হয় সেখানে একটা চৌকি, বালিশ, বিছানা চাদর ও 2টি কম্বল এবং পূর্ব পশ্চিম কোণায় প্রস্রাবের 2টি পাত্র। তার উপরের দিকে একটা ভেন্টিলেশন ফ্যান, বিকট শব্দে সারাক্ষণ সেই ফ্যানটা চলতেই থাকে এবং রুমের মাঝ বরাবর উপরের ছাদে একটা এনার্জি বাল্ব 24 ঘন্টা জ্বলতো এবং কক্ষটির ভিতর একটা কোণায় ছিল একটা সিসিটিভি ক্যামেরা। এবং কক্ষটির কিন্তু দরজা একটাই, কিন্তু মানে বেরোনোর পথ একটাই, কিন্তু সেই পথে 2টা দরজা, একটা লোহার, কোনোটা কাঠের। এবং কাঠের দরজার উপরের দিকে গোল করে একটা বড় ছিদ্র করা ছিল, এই ছিদ্রটা একটি কাঠ দিয়ে ঢেকে রাখা হতো। তো কতক্ষণ পর পর ওই কাঠ সরিয়ে কক্ষের ভেতরে, মানে উনি কি করতেছেন, একজন লোক দেখতো। এবং লোহার দরজাটা সবসময় থাকতো তালাবদ্ধ, বাইরের লোকজনের চলাফেরা দেখা যেত, তবে কারোর চেহারা দেখা যেত না, কারণ যারা কাজ করতেন ওইখানে সবাই সবসময় মুখোশ পরে থাকতেন। ফজর, জোহর, আসর, এশার নামাজের সময় টয়লেট ও উজু এবং গোসলের জন্য 4 বার বের করা হতো। এর বাইরে যদি জরুরি হঠাৎ করে টয়লেটে যাওয়া লাগে তাহলে লোহার দরজা শব্দ করলেই লোক এসে নিয়ে যেত। চোখ বেঁধে হাতে হাত করা লাগিয়ে টয়লেটে নেওয়া হতো এবং টয়লেটে নিয়ে হাত এবং চোখ খুলে দেওয়া হতো এবং দরজার নিচ দিয়ে 3 বেলা খাবার দেওয়া হতো। সকালে ছিল শক্ত রুটি আর সবজি, দুপুর ও রাতে ভাত ও ডাল মিশ্রিত সবজি, মাছ বা ডিম। 26শে মার্চ স্বাধীনতা দিবস বা 14ই এপ্রিল পয়লা বৈশাখে বিশেষ খাবার দেওয়া হতো। মুকুল হোসেন বলেন যে একটা সারিতে আনুমানিক 5টা কক্ষ ছিল। প্রত্যেকটি কক্ষে কিন্তু তার মতো একজন করে গুম হওয়া মানুষ ছিলেন। মাঝে মধ্যে দরজায় শব্দ করে ডাকাডাকি করত, উচ্চ স্বরে কান্নাকাটি করত এবং খাবার ছিল খুবই জঘন্য ধরনের। শুরুতে খাওয়া যেত না, কিন্তু 1 সপ্তাহ পরই আমি অভ্যস্ত হয়ে যাই। 2019 সালের 8 মে ইফতারের পর মুকুল যে প্রথম দিন যে কাপড়গুলো পরেছে সেই কাপড়গুলো ফেরত দিয়ে দ্রুত তৈরি হতে বলা হয় এবং চোখে 3 পরতের কাপড় বেঁধে মাইক্রোবাসে তোলা হয়। আনুমানিক 40 থেকে 50 মিনিট গাড়িটা চলার পর থামে এবং সিঁড়ি পেরিয়ে দোতলার একটি কক্ষে নিয়ে হাতকড়া এবং চোখ খুলে দেওয়া হয়। ওই কক্ষে হাতকড়া পর অবস্থায় আরো 3টা ছেলে ছিল। দরজার কাছে রাখা স্ট্যান্ড ফ্যানে লেখা ছিল র‍্যাব 1 এর এমটি পুল। পরদিন জোহরের নামাজের আগে চোখ বেঁধে হাতকড়া লাগিয়ে আবার মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বিমানবন্দর সংলগ্ন মনোলোভা কাবাবের সামনে। গাড়ি থেকে নামিয়ে রাস্তা পার করে একটি নির্মাণাধীন ভবনের সামনে লোকজনের মধ্যে নিয়ে যাওয়া হয়। এরপর একটি মাইক্রোবাস এসে দাঁড়ালে ধাক্কা দিয়ে ওই মাইক্রোবাসে তোলা হয়। 10 মিনিট পর আবার র্যাবের কার্যালয়ে আনা হয়। একটা টেবিলের উপর ছোট ছোট ইয়াবা প্যাকেট, পাশে মুকুলের 2টি মোবাইল ফোন এবং পাসপোর্ট রেখে তার ছবি তোলা হয় এবং 9 মে আনুমানিক রাত 9টার দিকে মুকুলকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয় এবং তাকে বলা হয় যে তাকে 700টি ইয়াবা সহ তার নামে মামলা দেওয়া হয় এবং তাকে 3 দিনের রিমান্ডে এনে আবারও অকথ্য নির্যাতন করা হয় থানায়।